পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাসের আলোচিত অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। সেই দুটি প্রশ্ন হলো, 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, এবং অপর প্রশ্নটি হলো, এই 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কি বলা ছিল। প্রথমে আমি তোমাদের এই 1858 খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারত শাসন আইন, সেখানে যে সমস্ত বিষয়বস্তুগুলোর কথা উল্লেখ করা ছিল সেটা নিয়ে আলোচনা শুরু করব। 1857 খ্রিস্টাব্দে সংগঠিত সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, এই বিদ্রোহ ভারতের রাজনৈতিক ইতিহাসে নানা রকমের পরিবর্তনের সূচনা করে দিয়েছিল। এই বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ ফলাফলই ছিল এই 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন প্রবর্তন এবং তার মধ্য দিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবস্থান। অর্থাৎ এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আগে বলা যায় 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন এবং 1833 ও 1853 সনদ আইনের মধ্য দিয়ে ধাপে ধাপে কোম্পানির শাসনের ওপর ব্রিটিশ সরকার তার নিয়ন্ত্রণ আরোপ করতে শুরু করেছিল। এরপর বিদ্রোহ সংগঠিত হলে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে ভারতবর্ষের মতো একটি এত বড় দেশের শাসনভার একটি বণিক কোম্পানির হাতে আর ছেড়ে দেওয়া উচিত নয়। সেই অবস্থায় কোম্পানির শাসনের অবসানের মাধ্যমে প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকারের হাতে শাসনভার তুলে দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন একটি বিল পার্লামেন্টে পেশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়েছিল। এই ভারত শাসন আইন অনুসারে যে সমস্ত শর্তগুলো কথা বলা ছিল সেগুলি হলো, ভারতের শাসনভার ব্রিটেনের রাজা বা রানীর হাতে রাখার কথা বলা হয়েছিল, যার মধ্য দিয়ে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। এই আইনের মধ্য দিয়ে রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়েছিল। ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্যকে ভারত সচিব পদে নিয়োগ করা হয়েছিল এবং তার হাতে ভারতের শাসন কার্য তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভারত সচিবকে পরামর্শ দান এবং সাহায্য করার জন্য ইন্ডিয়া কাউন্সিল এই নামে 15 জন সদস্যের একটি পরিষদ গঠন করা হয়। তারপর ঠিক হয় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে শাসন কাজ চালিয়ে যাবেন। তিনি ভারত সচিবের নির্দেশ অনুসারে কাজ করেছিলেন। তবে এতগুলি শর্তের কথা বললেও এই 1858 খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারত শাসন আইনের কিছু ত্রুটিও ছিল। সেই ত্রুটিগুলি ছিল, কোনো শিক্ষিত ভারতবাসীকে বড়লাটের পরিষদ বা ইন্ডিয়া কাউন্সিলে নিযুক্ত করা হয়নি। ভারত সচিবকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ইন্ডিয়া কাউন্সিলের
ছিল না। তবে এই আইনের মধ্য দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থায় ভারত সচিব এবং ইন্ডিয়া কাউন্সিল নিযুক্ত হওয়ার ফলে ব্রিটিশ প্রভাবশালীদের ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছিল। তবে এই ত্রুটিগুলো থাকার পরেও বলা যায় এই 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন যথেষ্টই তাৎপর্যপূর্ণ ছিল। এই আইন অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং প্রথম ভারত সচিব নিযুক্ত হয়েছিলেন আর্ল স্ট্যানলি। এই ভাইসরয় শব্দের বাংলা অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। এই 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ফলশ্রুতিতেই এই 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মধ্য দিয়ে ভারতের শাসন ব্যবস্থা নিজের হাতে গ্রহণ করেছিলেন। আর এখন আমি তোমাদের এই ঘোষণাপত্রে কি বলা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা শুরু করব। সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের মতো একটি বিশাল দেশের শাসনভার কিন্তু রাখতে চায়নি। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকারের হাতে শাসন ক্ষমতাকে তুলে দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করেছিল, যার ইংরেজি ছিল অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858। এই আইনে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল, যাকে ইংল্যান্ডেশ্বরী বলে সম্বোধন করা হতো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের উত্তাপ কমিয়ে দেওয়ার জন্য 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন, যাকে এই ইতিহাসের ক্ষেত্রে মহারানীর ঘোষণাপত্র বলে অভিহিত করা হয়। তৎকালীন ভাইসরয় বা রাজপ্রতিনিধি লর্ড ক্যানিং এলাহাবাদে একটি দরবারের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন। রানী ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী লর্ড ডার্বি এই ঘোষণাপত্রটি রচনা করেছিলেন। এই প্রসঙ্গে বলা যায়, কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, তার গায়ে যে মর্মর ফলকগুলো রয়েছে সেখানে এই অঙ্গীকারগুলোকে খোদাই করা আছে। এই মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যই ছিল সমগ্র ভারতবাসীর মনে একাধারে ব্রিটিশ সরকার এবং পার্লামেন্টের প্রতি আস্থা অর্জন করার যে সমস্ত উপায় সেগুলো গড়ে তোলা। তাই এই ঘোষণাপত্রে বলা হয়েছিল যে ভারতবাসীর ধর্মীয় এবং সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। সকল ভারতবাসী তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবেন। এছাড়াও সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রত্যাহার করা হবে এবং দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। এছাড়াও বলা হয়েছিল সরকার ভারতে সাম্রাজ্য বিস্তারের নীতি ত্যাগ করবে এবং দেশীয় রাজাদের আশ্বস্ত করে ঘোষণা করা হয়েছিল যে কোম্পানির সঙ্গে তাদের স্বাক্ষরিত সব ধরনের চুক্তি মেনে চলা হবে। তবে এই ক্ষেত্রে বলা যায় সুদীর্ঘ কাল ধরে প্রায় 100 বছর অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকাল 1757 থেকে সিপাহী বিদ্রোহের সময়কাল 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে অপশাসনকে চালিয়েছিল, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র সেই অপশাসনের ওপর একটি প্রলেপ দিয়েছিল।
কিন্তু এই ঘোষণাপত্রে ভারতীয়দেরকে যেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলোর কোনোটাই কিন্তু সঠিকভাবে পালন করা হয়নি। আর এই প্রসঙ্গে বিভিন্ন ঐতিহাসিকেরাই তাদের যে মতামত সেগুলোকে তুলে ধরেছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, রমেশচন্দ্র মজুমদার এই ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়ের সূচনাকাল বলে অভিহিত করেছিলেন। আজকের ভিডিওয়ে আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করবে। ধন্যবাদ।